আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে নতুন আরেকটি এপিসোড নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখতে থাকুন। এর আগের একটি অংশ আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটি হচ্ছে আমি বাল্যকালে ছোটোবেলায় কোন স্কুলে পড়াশোনা করেছি, তার বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো আজকে। এটা শুধু প্রাইমারি স্কুলই নয়, হাই স্কুল জীবনের ইতিহাস এখানে তুলে ধরেছি। আপনারা দেখতে থাকুন, চলুন এগিয়ে যাই সামনের দিকে। ছোটবেলার সেই বাবার স্কুলে পড়াশোনা করার সৌভাগ্য পুরোপুরি হয়নি, মাত্র 2 বছর ওখানে পড়াশোনা করতে পেরেছিলাম। তারপর থেকে চলে এসেছিলাম এই স্কুলে। এখন যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটাই আমার দ্বিতীয় স্কুল। ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি এই স্কুলে। তখনকার অবস্থাটা এখনকার মতো ছিল না। তখন শুধুমাত্র টিনের ঘর ছিল, টিনের ঘরেই বসে বসে পড়াশোনা করতাম। এইখানে এই যে মসজিদ একটা সামনে দেখতে পাচ্ছেন, এটা নতুন মসজিদ। এখানে গভীর খাদ ছিল, খাদটা বালু ফেলে ভরাট করে ওখানে মসজিদ করা হয়েছে। রাস্তাঘাট কেবলমাত্র শুরু হয়েছে, নতুন করে করা হচ্ছে। আগে এরকম ছিল না, আগেরকার পরিবেশটা ছিল একটু ভিন্ন রকমের। যাই হোক, এগিয়ে যাই, দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, আমি দেখাই। এই যে এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল এই টিনের ঘর, টিনের চালা। এটাই যে অল্প কিছুদিন আগে এটা বিল্ডিংটা হয়েছে। তা থাকুন আমার সঙ্গে। এখানে পড়াশোনা করেছিলাম 3 বছর। 3 বছর পড়াশোনার জীবনে আমি আমার জীবনের অনেক অতীতকে আপনাদের সামনে সবগুলোই তুলে ধরতে পারবো না, অনেক ইতিহাস আছে এখানে। এই বিল্ডিংটা আগে ছিল না, এই জায়গাটা ছিল একদমই ফাঁকা। এর পরবর্তীতে আপনাদেরকে যে আমি হাই স্কুলের পর্যায়ে মাঠটা দেখাবো, সেই মাঠ পর্যন্ত অনেক বিস্তৃত জায়গা, সম্পূর্ণটাই ফাঁকা ছিল। এখন অবশ্য মাঝখানে বিল্ডিং উঠে যাওয়ার কারণে অনেকটা ছোট হয়ে গেছে প্রাইমারি স্কুলের বাউন্ডারি। অবশ্য বাউন্ডারি বলতে বাউন্ডারি কোনো ওয়াল নেই, শুধুমাত্র ফাঁকা জায়গা, চতুর্দিক দিকেই ফাঁকা, শুধু ঘর আছে, এইটুকুই। তো পরিবেশটা কিন্তু খুবই চমৎকার একটা পরিবেশ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে যখন আমি হাই স্কুল পর্যন্ত যাব, তখন আপনারা সবাই দেখলেই বুঝতে পারবেন যে আসলে চমৎকার একটি পরিবেশের মধ্যে আমরা বেড়ে উঠেছি, খেলাধুলা করেছি, দৌড়েছি, স্কুল জীবন সমাপ্ত করেছি। আসলেই অসম্ভব সুন্দর জায়গা ছিল, এখনও সুন্দর, এখন আগের চেয়ে ডেভেলপ হয়েছে। তো ডেভেলপ হয়েছে এলাকা। যাই হোক, আমি এগিয়ে যাই সামনের দিকে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হাই স্কুল। এই হাই স্কুলে প্রাইমারি শেষ করে এই হাই স্কুলে একই মাঠের অন্তর্গত এই হাই স্কুলেই আমি পড়াশোনা করেছি। এখান থেকে এসএসসি পাস করে তারপর কলেজ জীবনে ঢুকে গেছিলাম। এটাই আমার সেই বাল্যকালের হাই স্কুল। স্কুলের পরিবেশটা কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার সঙ্গে আছেন, আপনাদের সঙ্গে রেখে, সঙ্গে নিয়ে আগামী পথগুলো চলবো। আপনারা আমাকে সহযোগিতা এবং সাপোর্ট করে এ পর্যন্ত নিয়ে এসেছেন, বাকি পথটাও আপনাদের সঙ্গেই চলতে চাই। তো দেখতে থাকুন, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এই ইতিহাস শুনবেন এবং পরিবেশটা কেমন লাগছে সেটাও আমাকে বলতে ভুলবেন না। হাই স্কুলের শুরুতেই এইখানে যে জরাজীর্ণ একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাই ছিল আমাদের ক্লাসরুম। এখন আর এখানে ক্লাস নেওয়া হয় না, এটা সম্ভবত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখানে ক্লাস নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ, সেই জন্য পরবর্তীতে ওই ডান পাশে দোতলা বিল্ডিং করা হয়েছে, টিনের ঘর এখনও
আছে, কিন্তু আমাদের সময় এই ঘরটা ওরকম ছিল না, একদম জরাজীর্ণ অবস্থাতেই ছিল ওই ডান পাশের টিনের ঘরটা। পরবর্তীতে এটা হয়তো নতুন করে করা হয়েছে। এর পাশে আছে হচ্ছে এই কিন্ডার গার্ডেন করা হয়েছে একটা। কিন্ডার গার্ডেনটা খুব বেশি দিন আগের নয়, মোটামুটি 7-8 বছর হবে হয়তোবা। তখন আমি ছিলাম, আমরা বেরিয়ে গেছি অবশ্য, তখন স্কুল থেকে বেরিয়ে গেছি। তো যাই হোক, এখানে মোটামুটি ভালো উন্নয়ন হয়েছে স্কুলের। আমাদের শিক্ষকদের স্টাফে যারা ছিলেন তাদের অনেকেই এখন নেই, হয়তো 2-1 জন আছেন, আর যারা আছেন তারা হয়তো নতুন, কিন্তু ওনাদের মধ্যে অনেকেই আমাদের সিনিয়র বড় ভাই আছেন, তারা এখন টিচার হিসেবে এখন আছেন এখানে। আমি অনেকদিন যাই না, ওই স্কুলে যাওয়াই হয়নি আমার। তো হঠাৎ করে মনে পড়লো যে আমার অতীত জীবনের স্মৃতি যখন একটা শেয়ার করেছি, আজকেও একটা স্মৃতি দিয়ে দিই, দেখি কেমন হয়, আমাকে সবাই কতটুকু অ্যালাউ করে সেই জিনিসটা জানার খুব আগ্রহ জমে গেল মনের মধ্যে। তাই আজকেও শেয়ার করলাম আপনাদের সাথে। আমার আজকে অবশ্য রোদটা খুব একটা বেশি নেই, তারপরেও গরমটা লাগছে প্রচণ্ড পরিমাণে। হাঁটতে গিয়ে অস্বস্তির মধ্যে পড়ে গেছিলাম। আমি আবার বেশি হাঁটতে পারি না, হাঁটতে গেলে আমার খুব ক্লান্তি লাগে, হাঁটার অভ্যেসটা খুব কম। তো যাই হোক, আমি তারপরেও আপনাদেরকে এটি দেখাবার চেষ্টা করেছি। আমাদের স্কুলটা প্রসিদ্ধ কেন জানেন? হয়তো অনেকে জানেন না, আবার কাছে যারা আছেন তারা হয়তো জানবেন, বুঝবেন বিষয়টা। আমাদের স্কুলটা, এই হাই স্কুলটা প্রসিদ্ধ সবচেয়ে বেশি হয়েছে এই কারণে যে এর বিশাল বড় একটা খেলার মাঠ। এখানে এই মাঠের মধ্যে টুর্নামেন্টের খেলা হয়, ফুটবল খেলা। প্রতি বছর খুব জাঁকজমক করে ফুটবল খেলার আয়োজন করা হয়। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এসে এখানে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। অত্যন্ত চমৎকার একটি জায়গা। তো খেলা যখন হয় তখন প্রচুর দর্শকের আনাগোনা হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, বাইরের জেলা থেকেও মানুষ আসে, খেলা দেখার জন্যই আসে, কেউ খেলতে আসে, বিভিন্ন টিম আসে খেলতে, তাদের সঙ্গে লোকেরাও আসে। তো যখন শুনতে পায় যে আমাদের এই স্কুলটাতে খেলার আয়োজন করা হচ্ছে, তখন মানুষ নাওয়া খাওয়া পর্যন্ত ভুলে যায়। অনেকেই সকাল থেকে প্রস্তুতি নিতে থাকে যে এই মাঠে খেলা হবে, খেলা দেখতে যেতে হবে। আর যখন খেলা শুরু হয় তখন টানা 1 মাসেরও বেশি সময় ধরে খেলা চলতে থাকে। টুর্নামেন্ট অনেক বড় টুর্নামেন্ট হয়, তো যে কারণে বিষয়টা সবারই দৃষ্টির মধ্যে থাকে, সবাই আগ্রহ নিয়ে খেলাগুলো দেখে। আমিও থাকি, আমি যখন এলাকায় থাকি তখনও খেলায় অংশ নিই, বা দর্শক হিসেবে অংশ নিই, খেলোয়াড় হিসেবে নয়। যদিও ভিডিওটা আমার আজকে অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এখান থেকে বাদ দেওয়ার মতো কোনো অপশন আমি পাইনি। আপনাদেরকে জানাবার বোঝাবার অনেক কিছু আছে আমার এখানে। এই বিল্ডিংয়ের অনেক স্মৃতি আছে, এই স্কুলের বিল্ডিং বলতে আমার স্কুলের যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো শেয়ার করতে গেলে একটা ভিডিও দিয়ে হবে না, এর সঙ্গে আনুষঙ্গিক আরও ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো দেখতে থাকুন, যতটুকু আপনাদের ইচ্ছা দেখতে পারেন। দেখুন, এখান থেকে আমি পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু বিষয় শেয়ার করব। আমি আমার
কলেজের যে দৃশ্য আছে সেটাও দেখাবো। আমি যে স্কুলে থেকে বের হয়ে গিয়ে যে কলেজে পড়াশোনা করেছি সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন আমি সেই কলেজের ব্যাপারটা আপনাদের সঙ্গে এখন আর শেয়ার করব না। তো হাই স্কুলটাই দেখতে থাকুন, পরবর্তী যখন কলেজটা দেখাবো। আমাদের কলেজটা কিন্তু আগের জায়গায় নেই, আগে যে অবস্থায় ছিল দিনে দিনে এইগুলা মানে সব কিছুই কেমন যেন খুব উন্নতির মুখ দেখেছে, খুব ভালো একটা অবস্থানে আছে। তো দেখতে থাকুন। এই যে এখনও গোলবারটা আছে, খুব যত্ন করে আছে, বিকেলবেলা খেলা হয়। ছেলেরা রোজার দিন বলে মানুষের তেমন একটা আনাগোনা নেই, সব সময় লোকজন থাকে এখানে মাঠে, খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত থাকে। কখনো ভলিবল, কখনো বা ফুটবল, কখনো ক্রিকেট, এইসব নিয়ে সকলেরই মানে উন্মুক্ত একটা জায়গা, এমন কোনো বাউন্ডারি বা কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই যে মাঠে কেউ খেলতে পারবে না। খুব সুন্দর জায়গা। এই যে এখন একটা জিনিস দেখাই, শহীদ মিনারটা দেখতে পাচ্ছেন? এই যে শহীদ মিনার, এই শহীদ মিনারটাই হচ্ছে আমার আরেকটা স্মৃতি বহন করে। সেটা হচ্ছে আমরা যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম তখন এই স্কুল থেকে বিদায় নেওয়ার প্রাককালে এসএসসি পরীক্ষার মুখোমুখি সময়ে আমরা সবাই মিলে 114 জন স্টুডেন্ট ছিলাম আমরা, আমাদের এসএসসি পরীক্ষার্থী। তারা সবাই মিলে মিটিং করে একটা সিদ্ধান্ত নিলাম, সেটা হলো যে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার আগে এই স্কুলে আমরা একটা স্মৃতি রেখে যাব। সেটা কী স্মৃতি রাখা যায়? তো অনেক চিন্তা ভাবনা করার পর আমরা যখন দেখলাম যে আমাদের স্কুলে শহীদ মিনার নেই, তখন এটাই ফাইনাল হয়ে গেল যে আমরা স্কুলে একটা শহীদ মিনার স্মৃতি হিসেবে রেখে তারপর স্কুল থেকে বেরিয়ে যাব। যথারীতি আমরা যার যার মতো টাকা ধরছি 114 জন স্টুডেন্ট সবাই তখন টাকা দিয়েছিলাম 500 টাকা করে, 500 টাকা করে দিয়ে এই শহীদ মিনারটা করেছিলাম। কিছু টাকা অতিরিক্ত হয়েছিল অবশ্য, সেই টাকাটা আমরা স্কুল ফান্ডে দিয়ে দিয়েছিলাম। সেই স্মৃতি স্কুলের মাঠে গেলে যখন তাকাই শহীদ মিনারটার দিকে, তখন আমার মনে পড়ে যায় সেই স্কুল জীবনের সব ইতিহাস। আরও অনেক ইতিহাস আছে। এই যে পুরাতন বিল্ডিংটা আছে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের মানে ক্লাস 10-এ যখন আমরা পড়ি আমাদেরকে বায়োলজির প্র্যাকটিক্যাল করানো হতো। তো একদিন একটা আমাদের এক ছাত্র সায়েন্সের, সে একটা কোনো ব্যাঙ ধরে এনে ওই পলিথিনের মধ্যে আটকে রেখেছিল। সামনে একটা বাগান ছিল, বাগানের মধ্যে ব্যাঙটা একটা পলিথিনে ভরে আটকে রেখেছিল। যখন ক্লাসের সময় হবে প্র্যাকটিক্যাল ক্লাসের, তখন ব্যাঙটাকে ওখান থেকে নিয়ে যাব বলে আমরা রেখেছিলাম ওখানে। তো আমরা যখন ক্লাসে ছিলাম তখন বাইরের দিকে আর নজর ছিল না, দৃষ্টি ছিল না। এদিকে হয়েছে কি, আমাদের স্কুলের যে দপ্তরি ছিল উনি মনে করেছেন যে কোন ছোট বাচ্চারা দুষ্টমি করে ব্যাঙটাকে এখানে আটকে রেখেছে। তো উনি কী করলো, ব্যাঙটাকে ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এটা জানতামই না। তো ক্লাস যখন আমাদের নির্ধারিত ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আমরা যখন বিকেলবেলা ইয়াতে ঢুকবো, প্র্যাকটিক্যাল রুমে ঢুকবো, ব্যাঙ কাটা শিখবো। তো ওই সময় আমরা ব্যাঙ আনতে গেলাম, গিয়ে দেখি ব্যাঙটা নেই। এখন প্র্যাকটিক্যাল কী দিয়ে করবো? সেদিন ব্যাঙ কাটার প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। তো অনেক খোঁজাখুঁজি করছিলাম। তো দপ্তরি এসে আমাকে বলল, তোমরা কী খুঁজছো এখানে? বললাম যে আমরা ব্যাঙ এখানে আটকে রেখেছিলাম প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য, তো ব্যাঙটা খুঁজে পাচ্ছিলাম। পরে দপ্তরি এসে বলছে, আমি ভাবছিলাম যে ব্যাঙটা ছোটো বাচ্চারা আটকে রেখেছে, সেই জন্য ব্যাঙটাকে আমি ছেড়ে দিয়েছি। যাক, সেদিনের মতো ক্লাস শেষ। প্র্যাকটিক্যাল ক্লাস আর করা হয়নি, অবশ্যই ক্লাসটা পরের দিন করেছিলাম। তো সেই স্মৃতিগুলো আজও আমাদের অন্তরের মধ্যে গেঁথে আছে। অনেক ইতিহাস আছে অবশ্য স্কুল জীবনের, বাল্য জীবনের অনেক কথা থাকে, সেগুলো তো আর সব কিছু শেয়ার করা সম্ভব হয় না সংকীর্ণ সময়ের মধ্যে। তো দেখাই আরও বাদ বাকি অনেক কিছুই আছে এখানে। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, ভালো লাগবে আশা করি।
স্টুডেন্ট হিসেবে আমি খুব ভালো ছিলাম তখন। আমার মনে আছে আমি এতটাই ভালো ছিলাম যে এই হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের অল স্টুডেন্টদের মধ্যে প্রতিযোগিতা হতো, সেখানে আমি বরাবরই প্রথম হতাম। আমার যে বেশি নম্বর কেউ পেত না। তো শিক্ষক যারা ছিলেন তারা আমাকে অত্যন্ত ভালোবাসতেন, খুবই বেশি ভালোবাসতেন। আমি স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম বলে তারা বিভিন্ন সময়ে কী করতেন জানেন? বাড়ি থেকে ফল নিয়ে আসতেন, কেউ পেয়ারা, কেউ আম, বা এক একজন এক একটা ফল পকেটে করে নিয়ে আসতেন। অথবা বাজার থেকে ফিরে যখন স্কুলে ঢুকতেন তার আগে চকলেট বা এরকম কিছু কিনে নিয়ে আসতেন, এনে আমাকে ডেকে চুপ করে আমাকে হাতে দিয়ে দিতেন। ওনারা দিয়ে দিতেন, এটা তোমার জন্য। তো আমি আবার খাওয়ার সময় অনেকেই জিজ্ঞেস করতো, স্টুডেন্ট আমার বন্ধুরা জিজ্ঞেস করতো কোথায় খেয়েছি, কী করেছি, কোথা থেকে এনেছি। তারা প্রথমে ভাবতো যে আমি হয়তো বাড়ি থেকে আসার সময় এগুলো কিনে নিয়ে গেছি, বাড়ি থেকে যাওয়ার সময় কিনেছি। পরবর্তীতে একের পর এরকম যখন হতে থাকে তারা একটু জানার আগ্রহ তাদের ভিতরে আসে। তারা বুঝতে পারে না যে আমি কোথায় পাই। খুঁজতে তারা যখন একসময় দেখতে পায় যে আমি এইগুলো স্যারদের কাছ থেকে পাই, আমার শিক্ষকরা আমাকে দেয়। তো আমি অবশ্য তাদেরকে ছেড়ে কখনো খাইনি। আমি যাই পেয়েছি শিক্ষকদের কাছ থেকে সেগুলো আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে খেয়েছি। সেই জীবনের বর্ণনা কী করে দিই? এত সুন্দর একটা জীবন, এই জীবনটাকে এখন উপলব্ধি করি যে আগে কি ছিলাম, এখন কি হচ্ছি, আর বাকি জীবন কীভাবে কাটবে সেই স্মৃতিগুলোই বয়ে বেড়াতে হচ্ছে। খুব মুখর এবং মধুময় ছিল সেই অতীতের জীবনগুলো। আপনারা সকলের জীবনে, হয়তো সবার জীবনেই এরকম স্মৃতি থাকে। আমারটা হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, আপনাদেরটা কীরকম জানি না, আমারটা একটু ব্যতিক্রম। তো সেগুলোই খুঁজি, মাঝে মধ্যে মনে পড়ে যায়। যখন মনে পড়ে তখন একাই বিষয়গুলো নিয়ে ভাবি যে কত সুন্দর ছিল আর এখন কী অবস্থায় আছি। যাই হোক, হাঁটতে প্রায় মোটামুটি ক্লান্তই হয়ে গেছি আমি। তো ক্লান্ত হলেও ভিডিওটা করতে আমার খুব ভালোই লাগছিল। আমার এই পরিবেশ সম্পর্কে আমার খুবই আগ্রহ সবসময় থাকে। আমি পরিবেশকে অনেক মূল্যায়ন করি সবসময়। দেখতে আমার দৃষ্টিতে খুবই ভালো লাগে, আমার দেখতে ভালো লাগে, পরিবেশের মধ্যে থাকতে ভালো লাগে, পরিবেশে ঘুরতে ভালো লাগে। এই পরিবেশের তুলনা হয় না। যারা পরিবেশের মধ্যে থেকে বড় হয়, যারা পরিবেশকে মনের মধ্যে লালন করে, তারাই জানে যে পরিবেশের কতটুকু গুরুত্ব। আমি এই জন্য আমার কোনো সময়ে আমি শহরকে পছন্দ করি না। শহরে থাকার মতো জায়গা আমাদের আছে, থাকার মতো বাড়িও আছে, কিন্তু সেখানে আমি যাই না, থাকতে ভালো লাগে না। গ্রামের খোলামেলা জায়গা, চোখ মেলে সকালবেলা চোখ মেলে যেন আমি খোলা আকাশ দেখতে পাই, মুক্ত বাতাস আমার গায়ে লাগাতে পারি। আমার সবচেয়ে এটাই হচ্ছে ইচ্ছা, সবসময় আমার এটা থাকে, আমি এই ইচ্ছাই পোষণ করি। আমার শহরের গুমোট আবহাওয়ার মধ্যে নিজেকে কখনো সংশ্লিষ্ট করতে মন চায় না।
স্ক্রিনের দিকে তাকালেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটি জায়গা। এটাই আমাদের খেলার মাঠ। এই মাঠের এখন যে রাস্তাটা হচ্ছে, যে ইট ফেলা হয়েছে, আগে কিন্তু এরকম রাস্তা ছিলই না, মাটির রাস্তা ছিল। এটা অনেক আগে থেকেই এইভাবে মাটির রাস্তা দিয়েই সবাই চলাচল করছে। ভ্যান বলেন, মোটর সাইকেল বলেন, অটো রিক্সা বলেন, যাই কিছুই হোক ওখান দিয়ে যাতায়াত করবে, এখনও করে। রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে হয়তো অনেকটা সুবিধা হবে। সামনের দিকে তাকান, একটা বিশাল পুকুর। এই বিশাল ফুটবল মাঠের পাশেই এই এত সুন্দর একটি বড় পুকুর। কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগার তো কথা, আমার ভালো লেগেছে। আমি ওখানে নিজের চোখে দেখেছি। আপনারা যদি নিজের চোখে দেখতে পারতেন আপনাদেরকে আরও ভালো লাগতো। ভিডিওতে এত কিছু স্পষ্টভাবে ফুটিয়ে তোলা একটা জটিল ব্যাপার, আর সবগুলো ভিডিও ওভাবে নিতে গেলে ভিডিও কত বড় হয়ে যাবে সেটা তো বুঝতেই পারছেন। তো তারপরেও আমি চেষ্টা করেছি, যতটুকু না নিলেই নয় আমি ততটুকুই করতে পেরেছি। আপনাদের সঙ্গে থাকা এটা আমার সবচেয়ে বড় বিষয়। আপনাদেরকে এই বিষয়গুলো দেখাতে পারি, ছোট ছোট করে দেখাতে পারি। আপনারা কতটুকু উপলব্ধি করেন সেটা আমি জানি না। মন থেকে উপলব্ধি করবেন, পরিবেশের মধ্যে ঘুরবেন, পরিবেশ সম্পর্কে আপনাদের ধারণা হবে। আপনাদের নেক্সট জেনারেশনকেও এভাবেই উদ্বুদ্ধ করবেন, গ্রামকে ভালোবাসতে শেখাবেন। গ্রামের মানুষ সহজ সরল সাদাসিধে মানুষ। শহরের এই তালাবদ্ধ পরিবেশের মধ্যে থাকলে মানুষের মানসিক বিকাশ সেটা কম হয়। আমি গ্রামে থেকে যতটুকু উপলব্ধি করি দেশকে, মানুষকে, মাটিকে, ততটুকু উপলব্ধি শহরের মধ্যে থেকে করা যায় না। আপনারা হয়তো আমার মতের সঙ্গে অনেকেই মিলতে পারবেন না, তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটাই। শহরকে আমি পছন্দ করি না তা নয়, বসবাসের জন্য নয়, বসবাসের জন্য আমি পছন্দ করি না। আমি মুক্ত খোলামেলা আবহাওয়া, গাছের ছায়ায় দৌড়ে হেঁটে খেলে তারপরে বড় হয়েছি, এখনও ওই পরিবেশটাই আমার ভালো লাগে। আমি আগেও বললাম, এখনও আবারও বলি, সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি বাইরে তাকাবো তখন যেন আমার চোখের সামনে মুক্ত আকাশের নীল যেন আমার চোখের সামনে পড়ে। আমি নিজেকে উজাড় করে দিই এই প্রকৃতির মধ্যে, আকাশের মধ্যে। আমার খোলামেলা আবহাওয়ার পরিবেশের আবহাওয়া আমার গায়ে লাগলে আমি শান্তি অনুভব করি। কোথায় আছে এরকম? দেখুন, আমাদের কবি জীবনানন্দ দাশ, উনি তো গ্রাম নিয়ে লিখেছেন, দেশ নিয়ে লিখেছেন, মাটি নিয়ে লিখেছেন, আমাদের পল্লী নিয়ে লিখেছেন। তার চোখে আসলে গ্রামকে ভালো লাগতো বলেই উনি এই বিষয়গুলো দারুণ গভীরভাবে উপলব্ধি করেছেন। আমি জীবনানন্দ দাশের মতো হতে পারবো না, সে যোগ্যতা আমার নেই, কিন্তু একটু উপলব্ধি আছে যে গ্রাম কতটা ভালো লাগে, সেই জিনিসটা আমি বুঝতে পারি। আমার অন্তর থেকে আমি সেটাকে বোঝার চেষ্টা করি। গ্রামের দৃশ্যগুলো আমার কাছে হৃদয়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থেকে যারা সহযোগিতা করেছেন সবাইকে